তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো আজকে আমাদের আগে একটা ক্লাস হয়েছিল আরআরবি লেভেল 1 2026 এর সেট 1 নিয়ে। আজকে সেট 2 ক্লাস হবে। তো এই ক্লাসটা যে আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1 যাই বলো, সেখানে যে জেনারেল সায়েন্সের যে স্ট্যান্ডার্ড থাকে তার উপর ভিত্তি করে এই ক্লাসটা বানানো হয়েছে। পাশাপাশি এই ক্লাসটা সামনে যে মাদ্রাসা ক্লার্ক, তারপরে হচ্ছে আপার প্রাইমারির জেনারেল সায়েন্সের পার্টের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা লেভেল 1 এ যেরকম সেট থাকে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে থাকে সায়েন্স থেকে, আমরা কিন্তু সেই 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্নই কিন্তু আলোচনা করব আজকে। তার সেট 2 আলোচনা হবে। তো চলো ক্লাসে ঢুকে যাওয়া যাক। বাউমান্স ক্যাপসুল। বাউমান্স ক্যাপসুল মানবদেহে কোথায় অবস্থিত? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে বাউমান্স ক্যাপসুলের এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের নেফ্রন। তো নেফ্রন তো এখানে অপশন নেই, তাহলে এখানে অপশন আছে কিডনি, তাহলে কিডনি হয়ে যাবে সঠিক। দেখো এই যে এখানে লেখা আছে বাউমান্স ক্যাপসুল, আমি একটা ছবি নিয়ে এসেছি তোমাদের জন্য। নেফ্রনের স্ট্রাকচার, তো সেই নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে বাউমান্স ক্যাপসুল বলে একটা কিন্তু আছে। তো এই বাউমান্স ক্যাপসুল, তাহলে আমরা নেফ্রনটা কি পাই? নেফ্রনটা কোথায় পাই? কিডনির মধ্যে থাকে নেফ্রন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাউমান্স ক্যাপসুল মানবদেহে কোথায় অবস্থিত? যদি নেফ্রন অপশন থাকে নেফ্রন হবে, আর নেফ্রন যদি না থাকে তাহলে কিডনি হবে। বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশের রং কিরকম হয়? বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশের রং কালো হয়ে যাবে। অপশন নাম্বার সি এখানে সঠিক, কালো। বলছে আকাশকে আমরা নীল দেখি কেন? আকাশকে আমরা নীল দেখি বিক্ষেপণের জন্য, স্ক্যাটারিং। তাহলে আকাশকে আমরা নীল দেখি বিক্ষেপণের জন্য, স্ক্যাটারিং এর জন্য আমরা কিন্তু আকাশকে নীল দেখি। পরবর্তী প্রশ্ন কি বলছে? জিএইচ বা এসটিএইচ হরমোনের কম ক্ষরণে কি রোগ হয়? এটা হচ্ছে কম ক্ষরণে, এটা শিশুদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা শিশুদের ক্ষেত্রে হবে। এটা কম ক্ষরণে হয়ে যাবে বামনত্ব রোগ হয়ে যাবে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক। আর বেশি ক্ষরণের ক্ষেত্রে কি হয়ে যাবে? না, অতিকায়িত রোগ হয়ে যাবে। জিএইচ মানে কি? গ্রোথ হরমোন বা সোমাটোস্টেটিন হরমোন। সোমাটোট্রপিক হরমোন। তাহলে জিএইচ বা এসটিএইচ এর পুরো নাম, যদি এসটিএইচ এর পুরো নাম যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? না, সোমাটোট্রপিক হরমোন। আর এটাকে গ্রোথ হরমোনও বলা হয়। তাহলে শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু যদি বেশি ক্ষরণ হয় এই হরমোনটা, তাহলে কিন্তু যে রোগটা হয়ে যাবে তার নাম হচ্ছে অতিকায়িত। আর যদি কম ক্ষরণ হয় তাহলে তার নাম হয়ে যাবে হচ্ছে বামনত্ব। ডোয়ার্ফিজম আর জায়ান্টিজম। পরবর্তী প্রশ্ন বলছে শিশু বয়সে জিএইচ বা স্টেজ হরমোনের বেশি ক্ষরণে কি রোগ হয়? তাহলে এখন বললাম যে অতিকায়িত রোগ হয়। অপশন নাম্বার বি সঠিক হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন কি বলছে? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গ্রোথ হরমোনের বেশি ক্ষরণে কি রোগ হয়? দেখো এখানে একটা ছবি নিয়ে এসেছি, দেখো লেখা আছে অ্যাক্রোমেগালি। এই রোগটার নাম হচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাক্রোমেগালি। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক হয়ে যাবে। এই রোগটা কিরকম? না, তোমার কোনো একটা মুখের কোনো এক পাশ বড় হয়ে গেল, বা হাতের একটা আঙুল বড় হয়ে গেল, বা একটা গোটা হাত বড় হয়ে গেল, অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল, তাহলে সেই, বা ছোট হয়ে গেল, মানে সমান নয়, তাহলে সেই রোগটাকে বলছে অ্যাক্রোমেগালি। দেখো এখানে একটা ফটো নিয়ে এসেছি, দেখো তার মুখের ডান পাশটা অস্বাভাবিকভাবে কিরকম বড় আর বাঁ পাশটার তুলনায়, তাহলে এই রোগটার নাম হচ্ছে অ্যাক্রোমেগালি রোগ। তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের বেশি ক্ষরণের কারণে যে রোগটা হচ্ছে তার নাম হয়ে যাবে অ্যাক্রোমেগালি। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক। নিষেকের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিম্বাশয়। নিষেকের পর ডিম্বাশয় কিন্তু ফলে পরিণত হয়ে যায়। সালোক সংশ্লেষের বর্জ্য পদার্থ কি? কি বলছে? সালোক সংশ্লেষের ক্ষেত্রে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 6 অণু জল, এটা কি করছে? ক্লোরোফিল আর সূর্যালোক এর উপস্থিতিতে এক অণু গ্লুকোজ তৈরি করছে। গ্লুকোজের সংকেত C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন উৎপন্ন করছে। তাহলে এই যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু আমাদের বর্জ্য পদার্থ হিসেবে উৎপন্ন হচ্ছে। আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে বর্জ্য পদার্থ কি হয়? কার্বন ডাই অক্সাইড। আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি, এবং অক্সিজেন গ্রহণ পরে আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দিই। সেই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বর্জ্য পদার্থ। শ্বসন প্রক্রিয়ায় যেটা বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে তার নাম হচ্ছে কি? না, কার্বন ডাই অক্সাইড। কিন্তু সালোক সংশ্লেষের ক্ষেত্রে কি হচ্ছে? 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 6 অণু জল, এটা কিন্তু আমাদের গাছ নিয়ে তার সাথে সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে এক অণু গ্লুকোজ তৈরি করছে, আর তার সাথে 6 অণু অক্সিজেন উৎপন্ন করছে। এই অক্সিজেনটাই কিন্তু বর্জ্য পদার্থ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ যদি তাহলে বলে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে না জল। সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার বর্জ্য পদার্থ।
মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে 120/80 mmHg। দেখো অপশন নাম্বার এতে কি আছে? 120/80 cmHg। তাহলে হঠাৎ করে এই অপশনটা দেখে যদি দাগ দিয়ে দাও তাহলে কিন্তু ভুলে যাবে। অপশন ভালো করে আগে দেখবে। mmHg কিন্তু হবে। মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg। তোমরা কমেন্টে বলবে যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? কমেন্টে তোমরা জানাবে। এককোষী জীব প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কি? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলিয়া। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক। এককোষী জীব প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া। আচ্ছা, সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লোরিন। দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কিন্তু হচ্ছে হ্যালোজেন মৌল। গ্রুপ এরা কিন্তু গ্রুপ 17 তে অবস্থান করে পর্যায় সারণীর, এবং এদের সর্ববহিস্থ কক্ষে কটা করে ইলেকট্রন আছে? না 7টা করে ইলেকট্রন আছে। সর্ববহিস্থ কক্ষে 7টা করে ইলেকট্রন আছে। এদের যোজ্যতা হচ্ছে 1 হয়। আর এদেরকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। এরা হচ্ছে তড়িৎ ঋণাত্মক। আর সব থেকে তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। অপশন নাম্বার সি। তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ফ্লোরিন। একটি আংশিক মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হলো, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে পাইন। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক। তাহলে পাইন হয়ে যাচ্ছে আমাদের সঠিক। তাহলে আংশিক মৃতজীবী আর পূর্ণ মৃতজীবী জিনিসটা কিরকম? না, পূর্ণ মৃতজীবী কারা? না যারা সরাসরি মৃত জীবদেহ থেকে পুষ্টিরস শোষণ করে। যেমন কি বলছে? ন্যাগারিকাস, মিউকাস, এটা হচ্ছে পূর্ণ মৃতজীবী। এগারিকাস হবে, মিউকর হবে। এরা কি করছে? না সরাসরি, এরা পূর্ণ মৃতজীবী কিরকম? না সরাসরি কোনো মৃত জীবদেহ থেকে এরা পুষ্টিরস শোষণ করতে পারে। এদেরকে বলছে পূর্ণ মৃতজীবী। আর আংশিক মৃতজীবী কি? আংশিক মৃতজীবী কিরকম? না এরা হচ্ছে পাইন গাছ। যেমন কি পাইন গাছ, এরা তো স্বাভাবিকভাবে খাদ্য মানে পুষ্টি শোষণ করতে পারে। স্বাভাবিক পুষ্টির পাশাপাশি এরা কি বলছে? মৃতদেহ বা মৃত দেহাবশেষ থেকেও পুষ্টিরস শোষণ করতে পারে। তাই জন্য এদেরকে বলছে আংশিক মৃতজীবী। আর যারা পূর্ণ মৃতজীবী এরা কিন্তু স্বাভাবিক এদের পুষ্টি হয় না। এরা কিন্তু ওই মৃত জীবজন্তুর উপর থেকেই কিন্তু যে মৃত জীবের দেহাবশেষ থেকেই পুষ্টিরসটা শোষণ করে, তাদেরকে বলছে পূর্ণ মৃতজীবী। আর আংশিক মৃতজীবী কি? না স্বাভাবিকভাবে পুষ্টি কার্য সম্পন্ন করতে পারে, যেমন কি সালোক সংশ্লেষের মাধ্যমে পুষ্টি নিতে পারে। তার পাশাপাশি মৃত জীবজন্তুর দেহ থেকেও কিন্তু এরা পুষ্টি গ্রহণ করতে পারে। এই জন্য এদেরকে বলা হচ্ছে আংশিক মৃতজীবী। তাহলে উদাহরণ কি হয়ে যাবে? না পাইন হচ্ছে এর সঠিক অ্যান্সার। তাহলে আংশিক মৃতজীবী উদ্ভিদ হলো পাইন। উদ্ভিদ কোষে পাওয়া যায় না। দেখো কোষ প্রাচীর তো উদ্ভিদ কোষে পাওয়া যায়, ভ্যাকুওলও পাওয়া যায়, নিউক্লিয়াসও পাওয়া যায়। উদ্ভিদ কোষে পাওয়া যায় না, সঠিক অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রোজোম। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক। সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এটা কিন্তু একমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। এরপরে একটা নিউমেরিক্যাল আছে, দেখো কি বলছে? যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ দ্বিগুণ করা হয় এবং বিভব পার্থক্য 3 গুণ করা হয়, তাহলে ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে? একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? পি সমান ভি ইন্টু আই। পিটা কি? পি হচ্ছে ক্ষমতা, ভি হচ্ছে বিভব হবে, আর আই হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তাহলে কি বলছে? দেখো আমার আগে ছিল আই, বিদ্যুৎ প্রবাহ আগে ছিল আই, পরে সেটা 2i হয়েছে। হ্যাঁ, আর কি বলছে? বিভব পার্থক্য আগে ছিল ভি এবং পরে সেটা কি হয়েছে? না 3v হয়েছে। তাহলে আগে আমার পি কত ছিল? আগে আমার পি ছিল ভি ইন্টু আই, এটা আমার আগে ছিল। এখন কত হয়েছে? এটা হচ্ছে আগে। আর এখন কত হয়েছে? এখন হচ্ছে পি সমান পি সমান ভি ইন্টু আই। ভি এর মান কত? 3v ইন্টু 2i সমান কত হয়ে যাবে? 3 2 6 vi। আবার আমি কি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে এই যে ভি ইন্টু আই, এটাকে আমরা পি লিখতে পারি, মানে 6p। তাহলে পরে আমার পিটা কত হলো? না 6 গুণ হয়ে গেল। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক। তাহলে বুঝতে পারলে আমার আগে আই ছিল সেটা 2i হয়ে গেল, আর ভি ছিল সেটা 3v হয়ে গেল। তাহলে আমি এই ফর্মুলায় আমি বসে দেবো, আই এর মানটাও বসে দেবো এখানে, আর ভি এর মানটাও আমি বসে দেবো এখানে। বসানোর পরে আমার কি দাঁড়াচ্ছে? না 6vi। আবার এই vi এর মান সমান কি? vi সমান হচ্ছে পি। তাহলে আমি পি পেয়ে গেলাম, পি এ বা পি পরবর্তী, পি লেটার সমান হচ্ছে আমার 6p পেয়ে গেলাম। তাহলে কি হচ্ছে? বিভব পার্থক্য। তাহলে ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে? না ক্ষমতা 6 গুণ বৃদ্ধি পাবে। অপশন নাম্বার বি আমাদের সঠিক হয়ে গেল। এরপরে কি বলছে?
18 ওহম রোধের আর সমান হচ্ছে 18 ওহম রোধের একটি বাল্বে যদি 18 ভোল্ট বিভব পার্থক্য ভি সমান হচ্ছে 18 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তাহলে তার ক্ষমতা কত হবে। দেখো এটা আরেকটা সূত্র আছে, পি সমান ভি স্কোয়ার বাই আর, এটা একটা সূত্র আছে। এই সূত্রগুলো কিন্তু আমাদের ক্লাস 10 এর বইয়ে চলতড়িৎ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আছে, তোমরা সবাই দেখে নিতে পারো। এগুলো দিয়ে খুবই মানে ছোট ছোট নিউমেরিক্যালের প্রশ্ন কিন্তু গ্রুপ ডিতে বা এনটিপিসিতে করা হয়। দেখো এরকমই প্রশ্ন কিন্তু থাকবে। তাহলে ভি আমার কত হয়ে গেল, ভি স্কোয়ার মানে 18 ইন্টু 18 আর আর এর মান কত 18, তাহলে 18 কেটে গেল, তাহলে আমার 18 হচ্ছে এটা কি হবে ওয়াট, তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল আমার 18 ওয়াট। দেখো আরেকবার করি। দেখো কি বলছে, আমার ভি দেওয়া আছে, ভি হচ্ছে 18 ভোল্ট আর আর দেওয়া আছে 18 ওহম। আমাকে কি জিজ্ঞাসা করছে, পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আমি এই ফর্মুলাটা জানি, এই ফর্মুলায় আমি কিন্তু বসিয়ে দেবো। তাহলে দেখো এটা ইমপ্লাই করছে পি সমান ভি স্কোয়ার, ভি এর মান কত 18, 18 ইন্টু 18 আর আর এস আর মানে কত 18, আমার এটা কি ক্ষমতা সবসময় ওয়াটে হয়, তাহলে 18 কাটা, তাহলে 18 ওয়াট হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক। তাহলে তার ক্ষমতা কত হবে, ক্ষমতা হচ্ছে 18 ওয়াট হচ্ছে। দেখো কি বলছে, যখন কোনো পদার্থের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে বস্তুর চলাচল ঘটে তখন থেকে কি বলে। তখন দেখো একটা ছবি, দেখো ছবি দেখে বুঝতে পারবে একটা জলের ফ্লাক্স আছে, সেই জলে স্বচ্ছ জল আছে এবং আমি 2 ফোঁটা কালি ফেলে দিলাম। কালি ফেলে দেওয়ার পর কালিটা কি হবে, দেখো আস্তে 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 গোটা জলে কিন্তু ছড়িয়ে পড়ছে। এই যে ঘটনা, এটাকে আমরা কি বলি, এটা আমরা কি নামে জানি, ব্যাপন। অপশন নাম্বার ডি ডিফিউশন, ব্যাপন হিসেবে আমরা জানি। যে ঘরের কোণে একটা ধূপ জ্বালালে সেই ধূপের গন্ধটা কিন্তু সারা ঘরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তাহলে কি বলছে, উচ্চ ঘনত্ব থেকে যখনই নিম্ন ঘনত্বের দিকে যাবে তখনই সেটাকে আমরা কি বলবো না ব্যাপন বলবো, ডিফিউশন। অভিস্রবণের ক্ষেত্রে কি হয়, অসমোসিস। একটা অর্ধবেদ্য পর্দা থাকে, সেই অর্ধবেদ্য পর্দাতে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের মানে কম ঘনত্বের তরল বেশি ঘনত্বের তরলের মধ্যে প্রবেশ করে, সেটাকে আমরা কি বলছি অসমোসিস। একটা অর্ধবেদ্য পর্দা ভেদ করে যায়, তোমরা পড়েছো বইয়ে দেখবে। তাহলে এটা কি হয়ে গেল না, কোনো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যখন বস্তুর চলাচল ঘটে তখন তাকে আমরা কি বলবো, ডিফিউশন বা ব্যাপন। স্লেইডেন ও সোয়ান প্রদত্ত কোষ তত্ত্ব নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভাইরাস। ভাইরাস কি হয় না, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটা জিনিস। তাহলে আমরা সেই ভাইরাসটাকে প্রাণীও বলতে পারি না, আবার জড় পদার্থও বলতে পারি না, আবার সজীব পদার্থও বলতে পারি না। যখন সে যে যার দেহে বসবাস করে তার মতো আচরণ করে, জড় পদার্থের সাথে থাকলে সেটা জড় পদার্থের মতো আচরণ করে, আবার সজীব পদার্থের মধ্যে থাকলে সেটা সজীব পদার্থের মতো আচরণ করে। তাহলে স্লেইডেন ও সোয়ানের যে কোষ তত্ত্ব সেটা প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য হয়, শৈবালের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ছত্রাকের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরবর্তী প্রশ্ন কি বলছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক নাম কি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক নাম হচ্ছে NH4OH। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক নাম। আর NH3 কি, NH3 হচ্ছে অ্যামোনিয়া, NH4 NO2 NO3 এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। আর এটা কি NH4 এর হোল টু SO4 মানে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটা হয়ে গেল হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তাহলে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই পরবর্তী প্রশ্ন কি বলছে, গ্লুকাগন নামক হরমোনটি কোথা থেকে উৎপন্ন হয়। গ্লুকাগন আমরা জানি যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন আর আলফা বিটা গামা 3টা কোষ আছে, তো সেখান থেকে যে উৎপন্ন হয়। তাহলে গ্লুকাগন আমরা কি জানি না অগ্নাশয় থেকে উৎপন্ন হবে। অপশন নাম্বার সি এখানে সঠিক হয়ে যাবে, অগ্নাশয়। দেখো এরপরে একটা কনসেপচুয়াল কোশ্চেন, খুব ভালো কোশ্চেন করেছে। যখন কোনো দ্রবণে সমান সংখ্যক H+ এবং H+ এবং OH- আয়ন থাকে তখন দ্রবণের পিএইচ কত হবে। তখন দ্রবণের পিএইচ কত হবে, 7 হবে। 7 মানে কি প্রশম দ্রবণ। দেখো একটা পিএইচ স্কেল এখানে আছে 0 থেকে 6 পর্যন্ত, এটা হচ্ছে অ্যাসিডিক। এখান থেকে এতটা হচ্ছে আমার অ্যাসিডিক হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত, এটা অ্যাসিডিক। আর এটা কি বলছে না ক্ষার। আর এই যে 7 এটা হচ্ছে নিউট্রাল। এই 7 এটা হচ্ছে নিউট্রাল আর এইটা হচ্ছে আমার অ্যাসিডিক, আর এইখান থেকে এতদূর পর্যন্ত আমার কি হচ্ছে না ক্ষারীয়। তাহলে OH+ এবং H+ OH
এ মাইনাস আয়ন যখন সমান সমান থাকবে তাহলে সেটা আমাদের প্রশ্ন দ্রবণ হয়ে যাবে। অপশন নাম্বার 7 এখানে সঠিক। পরবর্তী আরেকটা প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন, একটি দ্রবণের পিএইচ 8 যদি সমান আয়তনের জল দিয়ে এই দ্রবণটার সাথে মেশানো হয় তাহলে এর পিএইচ এর কি পরিবর্তন হবে? পিএইচ এর কিরকম পরিবর্তন হবে? দেখো আমার এর 8 মানে কি, দেখো এখানে কি লেখা আছে অ্যালকালাইন মানে এটা ক্ষারীয়, তাহলে আমার 8 এটা ক্ষারীয় দ্রবণ। এবারে আমি তার সাথে আমি কি করছি না সমান সংখ্যক জল দিচ্ছি, মানে জল মানে কি নিউট্রাল দিচ্ছি। তাহলে সেই ক্ষারীয়র সাথে যদি আমি এটাকে যদি আমাকে প্রশম করতে হয় তাহলে এর সাথে আমাকে কি মেশাতে হবে? তাহলে এর সাথে আমাকে অ্যাসিড মেশাতে হবে, তাহলে সেটা প্রশম হবে। যেহেতু আমি অ্যাসিড মেশাচ্ছি না, আমি তো প্রশম মেশাচ্ছি। তাহলে কি হবে? দ্রবণটা একই থাকবে, একই রকম থাকবে না? হুম। আর যদি আমি যতটাই জল ঢালি, যে সমান আয়তন জল ঢালি বা তার বেশি জল ঢালি বা কম জল ঢালি, কিন্তু সেটা ক্ষারীয়টা ক্ষারীয়ই থাকবে, 8 টা 8ই থাকবে। হুম। আর এর সাথে যদি আমি এই 8 এর সাথে যদি আরো কোনো আমি ক্ষারীয় পদার্থ মেশাই তাহলে কিন্তু সেটা, তাহলে কি হয়ে যাবে না দ্রবণের ক্ষরতা কিন্তু বেড়ে যাবে। কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে আমার এখানে কি হবে না পিএইচ এর কিরকম পরিবর্তন হবে? না পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। পিএইচ হচ্ছে একই রকমই থাকবে। তাহলে বুঝতে পারলে অপশন নাম্বার ডি এখানে সঠিক হয়ে যাবে যে একই থাকবে। একই থাকবে। অ্যাসিডিটির সমস্যাজনিত চিকিৎসায় নিম্নলিখিত কোনটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা হয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH এর হোল 2, এটাকেই বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা হচ্ছে এক প্রকারের অ্যান্টাসিড বা AlOH এর হোল 2 হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও কিন্তু অ্যান্টাসিড। তাহলে অ্যাসিডিটি জনিত সমস্যা হলে আমরা যেসব ওষুধগুলো খাই সেখানে দেখবে কিন্তু লেখা থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এত পার্সেন্ট, এরকম কিন্তু লেখা থাকে। তাহলে এগুলো হচ্ছে অ্যান্টাসিড, মনে রাখবে। কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হচ্ছে অপশন নাম্বার ডি Na2CO3 10H2O। এটা হচ্ছে কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম। সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট এটাকে বলা হয় কাপড় কাঁচা সোডা। আচ্ছা COH এর হোল 2 এটা হচ্ছে কলিচুন, এটা হচ্ছে কলিচুন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর HCl এটা হচ্ছে পাকস্থলী থেকে ক্ষরিত হয়, এটা কি বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু আমাদের পাকস্থলী থেকে ক্ষরিত হয়, খাবার হজম করতে কিন্তু সাহায্য করে। আর Na2CO3 10H2O 10 অণুর সাথে জল থাকে, এটাকে বলছে সোডিয়াম কার্বনেট বা কাপড় কাঁচা সোডা। এটা কাঁচা নয়, কাঁচা হবে, কাপড় কাঁচা সোডা। বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। অপশন নাম্বার সি এখানে সঠিক হয়ে যাবে। বেকিং সোডা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর এটা তো হলো কাপড় কাঁচা সোডা, এটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বেকিং সোডা বা খাওয়া সোডা এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। উদ্ভিদের পুরুষ ও স্ত্রী গ্যামেটের সংমিশ্রণ প্রক্রিয়াকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নিষেক। অপশন নাম্বার সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিষেক। তো 25টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম। তো এগুলো সব কনসেপচুয়াল কোশ্চেন। তোমরা যদি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।